আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব তৃতীয় সপ্তাহের ফিনান্স, ব্যাংকিং ও বিমার 2 নম্বর অ্যাসাইনমেন্টটি। আর এই অ্যাসাইনমেন্টটি ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এখন আমি প্রশ্নটা পড়ব, আমার সাথে তোমরা প্রশ্নটা মিলিয়ে নিও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কী বলছে? বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, অ্যাসাইনমেন্ট নম্বর 2। তার মানে এটা ফিন্যান্সের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, তার মানে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আর এটাকে তোমরা শিরোনাম হিসাবে ব্যবহার করবা না, এটা হচ্ছে অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এবার নির্দেশনায় কি বলছে দেখো, বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি রচনা করতে হবে। সেক্ষেত্রে নিম্নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। বিষয়গুলো হচ্ছে ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসার প্রকৃতি, ব্যাংকের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। দেখো নির্দেশকে কি বলছে, ব্যাংকের ধারণা 2টি উদাহরণ সহ পারদর্শিতার মাত্রায় বলে দিছে। ব্যাংক ব্যবসার প্রকৃতি, 4টি প্রকৃতি এই জায়গায় ব্যাখ্যা করতে হবে, এটা পারদর্শিতার মাত্রায় বলে দিছে। তারপর দেখো গ নম্বরে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, গ সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, উম অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমি চলে যাব মূল আলোচনায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা করার সময় আমরা এইভাবে কভার পেজের পর একটা পেজ দিব, যেটাতে আলোচ্য বিষয়গুলো থাকবে। আলোচ্য বিষয়গুলো কি? বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। শিরোনাম বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তারপরে ক্রমিক নাম্বারে দিবা ক খ, যতগুলো প্রশ্ন দিছে ক প্রশ্নেরটা এই জায়গায় তুলে ধরবা এইভাবে। এবার আসো আমি চলে যাব সমাধানে। প্রথমে ক নম্বর প্রশ্নটা ছিল ব্যাংকের ধারণা 2টি উদাহরণ সহ। তো দেখো ব্যাংকের ধারণাটা আমি কি দিছি? ব্যাংকের ধারণা হচ্ছে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ জমা রাখে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। এক কথায় যদি আমি বলতে চাই, ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসা প্রতিষ্ঠান যা ধার ও ঋণের ব্যবসা করে, মানে মানুষের কাছ থেকে আমানত নেয় এবং সে আমানতের টাকা অন্যকে ঋণ দেয়। তারপরে দেখো ব্যাপক অর্থে আমি কি বলছি, এ ধরনের প্রতিষ্ঠান কম সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং ওই অর্থ অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। সুদ বা লাভের এই মার্জিন বা পার্থক্যকে তার আয় বলে। আয় থেকে খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই তার মুনাফা। বর্তমানে ব্যাংক শুধু আমানত সংগ্রহ ও ঋণদানে করে না, এগুলো ছাড়াও ব্যাংকের অনেক কাজ রয়েছে। সেগুলো কি? ব্যাংক হিসাব পরিচালনার জন্য সার্ভিস চার্জ আদায়, প্রত্যয়পত্র, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যুর জন্য কমিশন প্রাপ্তি, এগুলোর জন্য কমিশন নেয়, এটা তার জন্য একটা আয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান ইত্যাদি বাবদও ব্যাংক কমিশন নেয়, এটাও তার জন্য কি এক ধরনের আয়। তারপরে দেখো কি বলছি প্রিয় শিক্ষার্থীরা, আয় নিম্নে একটি চিত্রের মাধ্যমে ব্যাংক সম্পর্কিত ধারণা তুলে ধরা হলো। একটা চিত্রের মাধ্যমে তোমরা এই চিত্রটা দিয়ে দিবা, এটার মাধ্যমে ব্যাংকের আমরা ধারণাটা তুলে ধরছি। ব্যাংক কিভাবে আয় করে, ব্যাংক কিভাবে টাকা জমা করে, এটা এভাবে সুন্দর করে এই জায়গায় দেওয়া আছে, তোমরা তুলে নিবা। তারপরে দেখো উদাহরণস্বরূপ বলা যায়, আমাদেরকে 2টা উদাহরণ দিতে বলছে। তো উদাহরণস্বরূপ বলা যায়, শোভন কলেজে পড়ে, তার বাবা ব্যবসা করেন, টাকা পয়সা বাবা একটা প্রতিষ্ঠানে জমা রাখেন, প্রয়োজন হলে উক্ত প্রতিষ্ঠানের সরবরাহকৃত ছোট বইয়ের পাতায় স্বাক্ষর করে, মানে যেটাকে আমরা চেক বলি, স্বাক্ষর করে প্রতিষ্ঠানে গিয়ে টাকা উঠিয়ে আনেন, মানে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে আনেন। শোভন একদিন বাবার সাথে উক্ত প্রতিষ্ঠানে, দেখো শোভন একদিন বাবার সাথে উক্ত প্রতিষ্ঠানে গেল। সে প্রতিষ্ঠানের সামনে বড় একটি সাইনবোর্ড দেখলো, ভিতরে পরিপাটি সাজানো, মানে ভিতরটা হচ্ছে পরিপাটি সাজানো, নগদ জমা, নগদ প্রদান 2টি কাউন্টার,
এখানে লোকজন দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছে, আবার কেউ টাকা উত্তোলন করছে, আবার শোভন শুনছে এখান থেকে অর্থ ঋণ দেওয়া হয়। অর্থাৎ শোভনের দেখা প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে একটি ব্যাংক। আমরা সবাই জানি যে টাকা জমা রাখা, টাকা উত্তোলন করা, ঋণ দেওয়া এগুলো একমাত্র ব্যাংকের কাজ। ব্যাংক ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান এই কাজগুলো করবে না। তার মানে শোভনের দেখা যে প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে এটাকে আমরা কি বলতে পারি? ব্যাংক বলতে পারি। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি অন্য আরেকটি উদাহরণে কি বলছি, আবার অন্য একটি উদাহরণ দিয়ে বলা যায় রিনা ও মিনা দুই বান্ধবী, ওরা নিজেরা একসাথে অর্থ জমাতে চায়। তারপর তারা তাদের মায়ের সাথে আলোচনা করলো। পরদিন সকালে তাদের দুইজনকে নিয়ে একটা প্রতিষ্ঠানে গেল। সেখানে তারা 3টা কাউন্টার দেখতে পেল, কয়েকটি সাজানো টেবিল দেখতে পেল, সেখানে অ্যাকাউন্ট খোলা হয়। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানটিতে টাকা জমাদান, টাকা উঠানো, ঋণ দেওয়া হয়। তখন তারা বুঝতে পারলো এখানে টাকা জমানো যায়। কারণ কি? কারণ এটা একটা ব্যাংক। অর্থাৎ তাদের দেখা প্রতিষ্ঠানটি একটা ব্যাংক। পরিশেষে বলা যায় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে অর্থ জমা রাখা যায়, ঋণ দেওয়া যায় ও বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নটা বলছে ব্যাংক ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তো এই জায়গায় আমরা 4টা বৈশিষ্ট্য আমাদেরকে কি করতে হবে? উল্লেখ করতে হবে, কারণ এটা পারদর্শিতার মাত্রায় বলে দিচ্ছে। তো দেখো, প্রথমে আমি একটা ভূমিকা দিয়ে নিব। বর্তমান সময়ে ব্যাংক ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমরা সবাই জানি। অর্থনীতির মূল চালিকা শক্তি হলো ব্যাংক। তাই এই ব্যাংক ব্যবসার স্বতন্ত্র বৈশিষ্ট্য জানার খুবই জরুরি। নিম্নে তা আলোচনা করা হলো। 1, মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমি বলছি ব্যাংক একটি মধ্যস্থকারী ব্যবসা প্রতিষ্ঠান। মানুষের মাঝখানে থেকে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, আবার ওই আমানতকৃত অর্থটাকে, ওই টাকাটাকে আবার জনগণের নিকট ঋণ হিসাবে প্রদান করে। সে মাঝখানে থেকে মুনাফা অর্জন করে। এই জন্য ব্যাংক হচ্ছে মধ্যস্থকারী ব্যবসা প্রতিষ্ঠান, যা ধার ও ঋণের ব্যবসা করে। ব্যাংক ধার করা অর্থের ধারক। ব্যাংক নিজের কোনো টাকা নেই, ব্যাংক কিন্তু অন্যের টাকার পোদ্দারি করে, এটা তোমরা সবাই জানো। তো দেখো এই জায়গায় কি বলছে, মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখানে থেকে ব্যাংক ব্যবসা করে, বিদায় ব্যাংকে মধ্যস্থ প্রতিষ্ঠান বলা হয়। তারপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, অর্থ ও ঋণের ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক কিন্তু অর্থ এবং ঋণের ব্যবসা করে। ব্যাংক কোনো পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করে না, ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসা করে। দেখো, ব্যাংক অন্য ব্যবসার মতন পণ্য বা সেবা বিক্রয় করে না, বরং তারা কাজ হলো অর্থ ও ঋণকে সওদা বানিয়ে ব্যবসা করা। ব্যাংক নিজে অন্যের নিকট থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করে, আবার সংগৃহীত অর্থ অন্যদেরকে ঋণ দেয়। মূলধন গঠনের কারখানা। ব্যাংক হচ্ছে একটা মূলধন গঠনের কারখানা। জনগণের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থগুলোকে একত্রিত করে ব্যাংক একটা মূলধনে পরিণত করে। এই জন্য ব্যাংকের বলা হয় মূলধন গঠনের একটা কারখানা। দেখো এই জায়গায় আমি কি বলছি, মূলধন বাজারের অন্যতম সদস্য হিসেবে ব্যাংক সকল দেশেই মূলধন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের কাছ থেকে অলস অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধনে পরিণত করে। নিরাপত্তা ও বিশ্বস্ততার প্রতীক। ব্যাংক নিরাপত্তা এবং বিশ্বস্ততার প্রতীক। এটার মানে হচ্ছে ব্যাংক জনগণের টাকার নিরাপত্তা দেয়, আর ব্যাংক এবং গ্রাহকের সাথে একটা বিশ্বস্ততার নীতি কাজ করে। দেখো এই জায়গায় বলছে ব্যাংক নিজে উপরের অর্থের নিরাপত্তা বিধানে সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান। ব্যাংকের নিকট অর্থ গচ্ছিত রাখলে অর্থ সবথেকে নিরাপদ থাকে। ব্যাংকে বিশ্বস্ততার প্রতীক বলা হয়, কেননা ব্যাংক আমানতকারীর অর্থ সুরক্ষা রাখে। এই হচ্ছে আমাদের 4টা বৈশিষ্ট্য। তোমরা চাইলে এই 4টা ব্যতীত অন্য বৈশিষ্ট্যগুলো দিতে পারো। তো আমি লাস্টে একটা মন্তব্য দিয়ে দিছি, তোমরা চাইলে এই মন্তব্যটা দিয়ে দিতে পারো। মন্তব্যটা তোমার মতন তুমি দিয়ে দিবা। এবার গ নাম্বার প্রশ্ন, কার্যের ভিত্তিতে, মানে কাজের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। তো আমরা সবাই জানি কাজের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ মূলত 4 প্রকার। মানে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ 4 প্রকার। সেগুলো কি কি? 1, কেন্দ্রীয় ব্যাংক। 2, বাণিজ্যিক ব্যাংক। 3, বিশেষায়িত ব্যাংক। 4, অন্যান্য ব্যাংক। এবার এই যে 4টা ব্যাংক, এই 4টা ব্যাংকের বর্ণনা তোমাকে দিতে হবে। তো চলো, এবং উদাহরণ সহ পারদর্শিতার মাত্রায় কিন্তু বলে দিছে। প্রথমে আসো কেন্দ্রীয় ব্যাংক। আমরা সবাই জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে
সকল ব্যাংকের ব্যাংকার একটা দেশের অর্থনৈতিক উন্নতি বলো এবং অর্থবাজার নিয়ন্ত্রণ বলো, বৈদেশিক মুদ্রা বলো, সব কিছুর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। আর কেন্দ্রীয় ব্যাংক কী করে? নোটু মুদ্রা প্রচলন করে। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। দেখো, যে ব্যাংক সরকারি মালিকানায় নিয়ন্ত্রণে থেকে সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রা বাজার পরিচালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসাবে দেশের আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এ ব্যাংক দেশের একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক, বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকের ব্যাংকার, মুরব্বী, নেতা, সূর্য ইত্যাদি। এবার আসো বাণিজ্যিক ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা, আর বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য জনকল্যাণ। তো যে ব্যাংক মুনাফা অর্জন করার উদ্দেশ্য নিয়ে কাজ করে তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। তো দেখো এই জায়গায় আমরা সংজ্ঞাটা কীভাবে দিছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখে, অধিক সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তর সহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যেমন সোনালী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এ জাতীয় ব্যাংককে আমরা বাণিজ্যিক ব্যাংক বলে থাকি। এবার আসো 3 নম্বর, বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক বলতে বোঝায় বিশেষ বিশেষ কাজকে বাস্তবায়ন করার জন্য যেই ব্যাংকগুলো কাজ করে থাকে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। তো দেখো ওই বিশেষ বিশেষ কাজগুলো কি? বিশেষায়িত ব্যাংকের ভিতরে অনেকগুলো ব্যাংক আছে। তো আমি কতগুলো ব্যাংকের উদাহরণ দিচ্ছি দেখো। কৃষি ব্যাংক, দেশের কৃষিখাতকে উন্নয়ন করার জন্য কৃষি ব্যাংকের গুরুত্ব অপরিসীম। তো এই কৃষিখাতকে নিয়ে কৃষি ব্যাংক কী করে কাজ করে থাকে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। শিল্প ব্যাংক, দেশের শিল্প খাতকে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে শিল্প ব্যাংক। উদাহরণস্বরূপ বলা যায় বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তারপরে সঞ্চয় বা আমানত ব্যাংক, জনগণের নিকট পড়ে থাকা অলস অর্থগুলোকে আমানত হিসাবে সংগ্রহ করে মূলধন গঠনের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে সঞ্চয় বা আমানত ব্যাংক বলে। উদাহরণ ডাকঘর, সঞ্চয়ী ব্যাংক। তারপরে আসো সমবায় ব্যাংক, যে ব্যাংক সমিতির সদস্যদের অর্থনৈতিক কল্যাণের জন্য তাদের স্বল্প সুদে ঋণ দেয় এবং সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ আমানত স্বরূপ গ্রহণ করে মূলধন গঠন করে, তাকে সমবায় ব্যাংক বলে। উদাহরণ বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। আমদানি রপ্তানি ব্যাংক, বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় অর্থ সংস্থান ও সহায়তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিশেষায়িত ব্যাংকে আমদানি রপ্তানি ব্যাংক বলে। উদাহরণ দেশের সকল বাণিজ্যিক ব্যাংক এ দায়িত্ব পালন করে। তারপরে আসো ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আর্থিকভাবে সাহায্য ও সহযোগিতা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এ ব্যাংক গঠিত হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক বলে, মানে এই ব্যাংকগুলো বিশেষায়িত ব্যাংক বলে। এবার আসো 4 নম্বর ব্যাংক, সেটা হচ্ছে অন্যান্য ব্যাংক। অন্যান্য ব্যাংক বলতে বোঝায় উক্ত ব্যাংকগুলো ছাড়াও এমন কিছু ব্যাংক রয়েছে যারা বিভিন্ন পরিসরে ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়ন করে, মানে পরিচালনা করে। যেমন দেশীয় ব্যাংক। তো দেখো দেশীয় ব্যাংক বলতে বোঝায় আধুনিক ব্যাংক ব্যবসায় শুরুর পূর্বে পৃথিবীর দেশে দেশে মহাজন শ্রেণীরা চওড়া সুদে ঋণের ব্যবসা করত। সাধারণত তাদেরকে দেশীয় ব্যাংক বলা হতো। আঞ্চলিক ব্যাংক, বিশ্বের বিশেষ বিশেষ কোনো অঞ্চলকে অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে আঞ্চলিক ব্যাংক বলে। উদাহরণ এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। গোষ্ঠীয় উন্নয়ন ব্যাংক, যে ব্যাংক কোনো সমাজ বা গোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত এবং পরিচালিত হয় তাকে গোষ্ঠীয় উন্নয়ন ব্যাংক বলে। উদাহরণ ইসলামিক ব্যাংক লিমিটেড, আইডিবি। এটা হচ্ছে মুসলিম সমাজকে, মানে মুসলিম জাতিকে উন্নয়ন করার জন্য আইডিবি মানে ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা, সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগগুলো দেখো। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে 4 ধরনের ব্যাংক রয়েছে, যথা একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক
গ্রুপ ব্যাংক। এখন এগুলোর বর্ণনা তোমাকে দিতে হবে। দেখো নিম্নে এই ব্যাংকগুলোর উদাহরণ সহ বর্ণনা করা হলো। একক ব্যাংক, যে ব্যাংক একটি প্রধান অফিসের মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে একক ব্যাংক বলে। আর একক ব্যাংকের প্রচলনটা বাংলাদেশে নাই, মানে বাংলাদেশে একক ব্যাংক দেখা যায় না, কার্যক্রম দেখা যায় না। শাখা ব্যাংক, যে ব্যাংক ব্যবস্থা একটি কেন্দ্রীয় অফিস মানে একটি প্রধান অফিসের মাধ্যমে অনেকগুলো শাখা নিয়ে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। তো শাখা ব্যাংকের কার্যক্রম কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি। আর একক ব্যাংকের যে কার্যক্রম এগুলো ইউরোপ আমেরিকার ভিতরে সবচেয়ে বেশি দেখা যায়। তোমরা সবাই জানো যে ইউরোপ আমেরিকায় 80%-এরও বেশি ব্যাংকিং ব্যবসা হচ্ছে একক ব্যাংক। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, চেইন ব্যাংক, যে ব্যাংক ব্যবস্থা একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। বাংলাদেশে এরূপ কোনো ব্যাংক নেই, চেইন ব্যাংকও বাংলাদেশে দেখা যায় না। আর চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। তারপরে আসো গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক হচ্ছে কতগুলো ছোট ছোট ব্যাংক একত্রিত হয়ে একটি হোল্ডিং কোম্পানি, মানে হোল্ডিং কোম্পানি বলতে বড় একটা কোম্পানিকে বোঝাচ্ছে। ছোট ব্যাংকগুলো ওই বড় কোম্পানির অধীনে গিয়ে তখন তার ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করবে, তখন এই কার্যক্রমটাকে একসাথে গ্রুপ ব্যাংক বলে। তো তোমরা এই জায়গায় সাজিয়ে লিখবা, আমি সাজিয়ে লিখছি। দেখো, যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ছোট ব্যাংক গঠন করে তাকে গ্রুপ ব্যাংক বলে। এ অবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানি বলে, মানে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে যে নিয়ন্ত্রণ করবে ওই প্রতিষ্ঠানটাকে হোল্ডিং কোম্পানি বলে। তো আশা করি তোমরা এই জিনিসটা গ্রুপ ব্যাংক কাকে বলে সেটা বুঝতে পারছো। তো দেখো উদাহরণ দিছি, বিভিন্ন কোম্পানির গঠিত ছোট ছোট ব্যাংক এই ব্যাংকের উদাহরণ, প্রত্যেকটাতে দেখো উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই উদাহরণটা দিয়ে নিবা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট প্রশ্নটা, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। অর্থনৈতিক উন্নয়নে কিন্তু আমরা সবাই জানি ব্যাংকের গুরুত্ব অপরিসীম। বর্তমান অর্থনীতি ব্যাংক ছাড়া চিন্তাই করা যায় না, তার কোনো বিকল্পই নেই। তো দেখো, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ব্যাপক। বর্তমানে ব্যাংক ব্যবস্থার কারণে দেশের বা সমাজের এবং মানুষের জীবনযাত্রার মান কী হয়েছে, উন্নত হয়েছে। তো গুরুত্বগুলো কি কি, এই জায়গায় আমি 9টা গুরুত্ব তুলে ধরছি, কিন্তু পারদর্শিতার মাত্রায় 4টা গুরুত্বের ব্যাখ্যা দিতে বলছে। তো তোমরা 4টা গুরুত্বের ব্যাখ্যা দিতে হবে। তো দেখো গুরুত্বগুলো হচ্ছে: আমানত সংগ্রহ, মূলধন গঠন; 2 অর্থ পরিশোধ, কর্মসংস্থান, ঋণদান, বিনিয়োগ বৃদ্ধি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বৈদেশিক বাণিজ্যে সহায়তা, সরকারি রাজস্ব বৃদ্ধি, শিল্প ও কৃষি উন্নয়ন। এই 9টা গুরুত্বের মধ্যে তোমার যেই 4টা ভালো লাগবে সেই 4টার ব্যাখ্যা করবা তুমি। তো দেখো, ব্যাংকের উক্ত গুরুত্বগুলো ছাড়াও আরও অনেক গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের উপরিক্ত গুরুত্বগুলো থেকে 4টি গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো। এবার আসো আমরা 4টা গুরুত্ব ব্যাখ্যা করব। 1 আমানত সংগ্রহ ও মূলধন গঠন। ব্যাংকের প্রথম কাজটাই হচ্ছে ব্যাংক জনগণের অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে এবং ওই অর্থ একত্রিত করে জনগণকে আবার ঋণ দেয়। আবার এই অলস অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে, আমরা জানি ব্যাংক হিসাব 3 প্রকার: চলতি, সঞ্চয়, স্থায়ী। এই 3টা হিসাবের মাধ্যমে জনগণের কাছে অলস যে অর্থটা পড়ে থাকে সেটা সংগ্রহ করে ব্যাংক বড় একটা মূলধনে পরিণত করে। আর ওই মূলধনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অর্থনীতিতে। তারপরে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। দেখো, ব্যাংক কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে কিভাবে? দেখো, যে কোনো দেশে নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত, কারণ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নোট এবং মুদ্রা প্রচলন করে, ঠিক আছে। তারপরে দেখো, এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, প্রে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, বমনকারী চেক ইত্যাদি ইস্যু করে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। যেমন চেক কি? চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। তারপরে দেখো, বৈদেশিক বাণিজ্যের সহায়তা। বর্তমানকালে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি মূলত ব্যাংকের উপর 100% নির্ভরশীল। তাই বলা হয় ব্যাংক ইজ দ্য মিডিয়া অফ ফরেন ট্রেড। তার মানে বৈদেশিক বাণিজ্যটা সম্পূর্ণ নির্ভর করতেছে ব্যাংকের উপর। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট যেই গুরুত্বটা, শিল্প ও কৃষি উন্নয়ন।
শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন চিন্তা করা যায় না। দেশের শিল্প উন্নয়নের জন্য ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ দান করে, মানে ঋণ প্রদান করে। অর্থনীতির আরেকটি অন্যতম খাত হচ্ছে দেশের কৃষিখাত। আর এই কৃষিখাতকে উন্নয়ন বা উন্নত করার জন্য ব্যাংক বিভিন্ন মেয়াদে কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে। তো এইভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা সুন্দর করে চারটা গুরুত্ব ব্যাখ্যা করবা। আমি যেই চারটা দিছি সেই চারটা দিতে হবে এমন কোনো কথা নেই, তোমার মন মতো করে তুমি চারটা দিয়ে নিবা। ভিডিওটা দেখার পর তুমি নিজের মতন করে লেখার চেষ্টা করবা। ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র তোমরা যাতে ভিডিও দেখে নিজের মতন করে লিখতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।